কি গো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো, তুমি না বলেছিলে মেয়েকে তুমি বাড়ি ফেরত নিয়ে যাবে, প্রতিজ্ঞা করেছিলে না? চলো। আমার খুব ভয় করছে মধুমিতা, ভীষণ ভয় করছে। অনিন্দ, তোমাকে শক্ত থাকতেই হবে অনিন্দ, শক্ত থাকতেই হবে। মেঘনা তোমার মেয়ে, তুমি যদি ভেঙে পড়ো তাহলে মেঘ লড়াইটা করবে কি করে? হ্যাঁ, চলো অনিন্দ, চলো চলো। ও দাদা উঠুন না, ও দাদা উঠুন 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 উঠুন। এরকম অশুভের মতো আওয়াজ করছেন কেন? মেঘ রায় ও এখানে অ্যাডমিট আছে। ও কত নম্বর রুমে আছে আর এখন কেমন আছে? আশ্চর্য তো, এটা একটা পেশেন্ট দেখতে আসার সময় হলো। ওটা বাজে দেখেছেন? এত রাত্রে কেউ আসে? যান যান, এখন যান, বেলার দিকে আসবেন, তখন দেখা করে যাবেন। যত সব। এই শুনুন, আপনি যদি দাদা প্লিজ, বলছি আপনাদের এখানে একটু আগে একটা এমার্জেন্সি কেস এসেছে। পেশেন্টের নাম মেঘ রায়। আসলে ওনার ব্যাপারে একটু খোঁজ নিতে এসেছি আমরা। উনি আমাদের রিলেটিভ হন। ও, একটু আগে বুঝেছি, ওই সুইসাইড কেসটা তো? হ্যাঁ, মানে পেশেন্ট ঠিক আছে তো? মানে কিছু হয়নি তো? হ্যাঁ, বলতে পারবো না দাদা। যে অবস্থায় উনি এসেছেন বেঁচে আছে বলে মনে হয় না। তবু দাঁড়ান, আমি খোঁজ নিচ্ছি। না না না, এটা হতে পারে না মেঘ। তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না মেঘ। না, ইউ কান্ট ডু ইট মেঘ। তুমি এত বড় শাস্তি আমাকে দিতে পারো মেঘ? আমাদের অনেক কথা বলা বাকি, আমাদের অনেক কিছু করা বাকি, আমাদের একসাথে পথ চলা বাকি মেঘ। আমার অনেক কথা আছে তোমার সঙ্গে মেঘ। তুমি এটা করতে পারো না। আমাদেরকে একসাথে থাকতেই হবে, আমাদেরকে একসাথে পথ চলতেই হবে মেঘ। তুমি এটা করতে পারো না, হতে পারে না মেঘ, এটা হতে পারে না। দাদা ভাই, ভাই তো কি, তোকে অনেক শক্ত হতে হবে এখন। এভাবে ভেঙে পড়লে চলবে না দাদা ভাই, প্লিজ মাথা ঠান্ডা কর, প্লিজ একটু শান্ত হ, মাথাটা ঠান্ডা কর। দেখ সব ঠিক হয়ে যাবে, মেঘের কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। 204-এর বাড়ির লোককে বলা হচ্ছে এখনই গিয়ে রুমের সামনে ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। আপনার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। এটা শুনুন। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা ভাই, হ্যাঁ হ্যাঁ, ওরা মেয়েকে নিয়ে ভেতরে গেছে, চল। এই ভেতরে গেছে মানে কি? মেঘ কি আমাদেরকে ছেড়ে চলে গেল নাকি? আরে ভেতর কি বলছিস নাকি? তুই ভেতরে চল। কি না 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 না, তুই সত্যি করে বল, কি বল? এই লোকটা কি বললো? মেঘের কি হয়েছে? মানে মেঘ আছে না? তুই সত্যি, আমি কিন্তু যাবো না তুই সত্যি করে না বললে। মেঘ আছে, চল। আঙ্কেল, তুমি এখানে কি করছো? আঙ্কেল, মেঘ কেমন আছে? তুমি ঠিক কি জানতে চাইছো বলো তো? কি এক্সপেক্ট করছো তুমি? তুমি কি এটা কনফার্ম করতে এসেছো যে তুমি আমার মেয়েটাকে চুপ করিয়ে দিতে পেরেছো কিনা? এটা জানতে এসেছো সে চিরকালের মতো চুপ করে গেছে কিনা? এইটা দেখতে এসেছো না যে আমার মেয়েটাকে তুমি একেবারে চিরকালের মতো শেষ করে দিতে পেরেছো কি? আঙ্কেল প্লিজ এইভাবে বলবেন না।
মেঘের এরকম একটা অবস্থা আমরা কেউই কখনো কল্পনা করতে পারি না। কেন পারো না? না পারার কি আছে? সিস্টেমেটিক্যালি মেঘকে টর্চার করতে করতে তোমার দাদা তাকে এই জায়গায় নিয়ে এসেছে। একটা সুস্থ সুন্দর মেয়েকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তার বেঁচে থাকার ইচ্ছেটা পর্যন্ত চলে গেছে। নীল, তুমি ওর বেঁচে থাকার ইচ্ছেটাকে একেবারে শেষ করে ফেলতে পেরেছো। আচ্ছা নীল, আমাকে একটা কথা বলো তো, তুমি রাতে আমাকে ফোন করেছিলে কেন? হঠাৎ মাঝরাতে আমাকে ফোন করে মেঘের কথা জিজ্ঞেস করলে কেন? তুমি কি আগে ওকে ফোন করে এমন কিছু বলেছিলে যাতে মেঘ এই স্টেপটা নিতে পারে? তুমি এইরকম একটা কিছু আন্দাজ করেছো না যে মেঘ এইরকম একটা কিছু করতে চলেছে? না না আঙ্কেল, বিশ্বাস করুন, আমার না, আমি খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছিলাম মেঘকে নিয়ে, খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছিলাম। আমি সেই জন্য মেঘকে ফোন করেছিলাম, কিন্তু মেঘের ফোন সুইচ অফ ছিল। আর তারপরে আমি আপনাকে ফোন করি মেঘের খবরটা জানার জন্য। আপনি বিশ্বাস করুন। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো নীল। ইউ আর আ লায়ার, লায়ার, লায়ার। তুমি নিশ্চয়ই মেঘকে ফোন করে এই খবরগুলো নিয়ে আবার কিছু বলেছিলে, আবার নিশ্চয়ই ওর মনোবলটা ভেঙে দিতে সমস্ত বিষ ওর কানে ঢেলেছিল। তাই মেঘ এই কাজটা করেছে। কি বলেছিলে মেঘকে? তুমি কি বলেছিলে? বলেছিলে না যে এইরকম বদনাম নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা ভালো? এটা বলেছিলে না? তোমার মতো একটা ছেলের কাছ থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? আর এখন তুমি নিশ্চিত হতে এসেছো যে মেঘ সত্যি সত্যি নিজেকে শেষ করে দিতে পারলো কি? এক্সকিউজ মি, মেঘ কেমন আছে? সব বলবো। তার আগে ব্লাড ব্যাংক থেকে আপনারা এই রিকুইজিশনটার মতো ঠিক ব্লাডটা কালেক্ট করে আনুন, আর ব্লাডটা এনে নার্সের ডেস্কে দিয়ে দেবেন, আমরা ওখান থেকে কালেক্ট করে নেব। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? স্টমাক পাম্পিং হয়ে গেছে, কিন্তু পেশেন্টের কন্ডিশন ভালো না। এনিওয়ে, আমরা তো আমাদের বেস্টটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের ব্যবস্থা করুন। হ্যাঁ, অনিন্দ, আমি যাবো। না, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। আঙ্কেল আমায় দিন, আমি যাচ্ছি। জাস্ট স্টে অ্যাওয়ে। এইখান থেকে এবং আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাও। আমি ব্লাডটা আনতে যাচ্ছি, আমি ফিরে যেন তোমাকে না দেখতে পাই। স্যার, পেশেন্ট তো রেসপন্ডই করছেন না। ইমিডিয়েটলি ইনজেকশন পুশ করো। ওকে স্যার। স্যার, এভাবে চলতে থাকলে তো কি হবে স্যার? আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো? পেশেন্টের তো বাঁচার কোনো ইচ্ছেই নেই দেখছি। ওহ গড, শি ইজ নট কোঅপারেটিং অ্যাট অল। এখন কেমন আছে মেঘ? মানে ডাক্তার কি বলছেন? জেঠিমণি, এখনো ডাক্তারের সাথে কথা বলার সময় হয়নি। ডক্টর এখনো ভেতরেই আছেন, আমরা বাইরে করিডোরে ওয়েট করছি। তোমরা কেউ দেখেছো মেঘকে? না জেঠিমণি, মেঘকে ভেতরে নিয়ে যাওয়ার পর আমরা এখানে এসে পৌঁছেছি। ভগবান, আমি এইরকমই একটা কিছু ভয় পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এইরকম একটা সিচুয়েশন ও ফার্মলি ট্যাকল করতে পারবে না। কিছু না হলেও একটু তো আমি ওকে চিনেছি। কনস্ট্যান্টলি ওর দিকে কাদা ছোঁড়া হয়েছে, কনস্ট্যান্টলি ওর নামে আজে বাজে কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো, আর ডক্টর বেরোলে আমাকে একটা ফোন করো, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। আর শোনো, মেঘকে কে অ্যাটেন্ড করছে বললে? ডক্টর প্রদীপ্ত গুহ। ও, ডক্টর গুহ। হ্যাঁ হ্যাঁ, খুব সিনিয়র ডক্টর, ইজ এ ভেরি কম্পিটেন্ট ডক্টর। এত কিছুর মধ্যে এই একটাই ভালো যে মেঘ ওর আন্ডারে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমরা আসছি। আর শোনো শোনো, এর মাঝে যদি কিছু হয় তাহলে আমাদের জানিও, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বড্ড দুর্ভাগ্য নিয়ে এসেছিল মেয়েটা মীনাক্ষী। আমার খবরটা শোনার পর থেকে কি খারাপ যে লাগছে, খালি মেয়েটার মুখটা চোখের সামনে ভাসছে। আমার না কেমনটা অদ্ভুত লাগছে জানো। কোনটা? এই যে নীল একটা হানছে, মানে ওর ভেতর থেকে একটা সিক্স সেন্সের অস্বস্তিতে বেরিয়ে চলে গেল। তোমার অদ্ভুত লাগছে না? কিরকম একটা আনবিলিভেবল না? গল্প কথার মতন মনে হচ্ছে না? মেঘ সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, আর নীলের মধ্যে একটা কিরকম আনক্যানি ফিলিং হচ্ছে।
হাউ ক্যান দ্যাট বি? মানে আমার সারা জীবনের সব বিশ্বাসগুলো কিরম কিরম যেন একটু গুলিয়ে যাচ্ছে। প্রচন্ড অপরাধ বোধ হচ্ছে আমার। আচ্ছা, মেঘের আজকের এই অবস্থার জন্য কি আমরা কোনোভাবে দায়ী তোমার মনে হয়? 100 বার দায়ী মীনাক্ষী, 100 বার। নীলের সঙ্গে তার বিয়েটা যেভাবেই হয়ে থাক, নীলকে কিন্তু ও নিজের থেকেও বেশি ভালোবেসেছিল। তুমি ভেবে দেখো, শুরু থেকেই আমরা কতটা দুর্বিষহ করেছি ওর জীবন, কি না করেছি ওর সাথে, কিভাবে প্রতি মুহূর্তে বিঁধে গেছি ওকে। কি করে বলো তো, কি করে আমি এতটা অন্ধ হয়ে গেলাম? কি করে আমি এতটা খারাপ মানুষ হয়ে গেলাম? আচ্ছা যদি তুমি বলো, মেঘ যদি আমাদের সংসারে ঠিক নিজের জায়গাটা পেত, তাহলে তো আজকে ওর জীবনে এই দিনটা দেখতে হতো না। আজকে এই খবরের কাগজ, মিডিয়া ওর দিকে যে কালিটা ছুঁড়ছে, সেই কালিটা তো আমি ওর দিকে একদিন ছুঁড়েছিলাম। কিন্তু বলো, সেদিন কিন্তু মেঘ মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াইটা লড়েছিল। তাহলে আজ কেন লড়ছে না? আজ কেন ভেঙে পড়ছে বলো? যদি মেঘের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারবো না। আর মেঘকে ছাড়া নীল কিরম করে থাকবে বলো তো? কতগুলো জীবন শুধু আমার ভুলের জন্য ছাড়খাড় হয়ে গেল। শান্ত হও মীনাক্ষী, এখন আমাদের এসব ভাবার সময় নেই। তাড়াতাড়ি রেডি হও, আমাদের যেতে হবে। যে করেই হোক মেঘকে বাঁচিয়ে তুলতেই হবে। এখন আর পুরনো কথা ভেবে সময় নষ্ট করো না। এখন প্রতিটা সেকেন্ড আমাদের কাছে মূল্যবান। যাও, তৈরি হয় না। তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো? তোমাকে আমি বললাম না যে এসে যেন তোমাকে দেখতে না পাই? কি করছো এখানে তুমি? কিসের জন্য দাঁড়িয়ে আছো? তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাইছো? তুমি ওর ব্যাপারে খুব কনসার্ন, খুব কেয়ার করো ওকে। আমি কিছু প্রমাণের চেষ্টা করছি না, আমি শুধুমাত্র মেঘের পাশে থাকতে চাই, ওর কাছে থাকতে চাই। তোমার এতটুকু লজ্জা করছে না কথাটা বলতে? না, কোন যোগ্যতায় তুমি ওর পাশে থাকতে চাও? কি যোগ্যতা আছে তোমার? আর ও তো ছিল তোমার কাছে, কি পেয়েছে তোমার কাছ থেকে? মানসিক কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কি দিয়েছো তুমি ওকে? আর কি দিতে পেরেছো? তোমার একবারও মনে হচ্ছে না যে মেঘের আজকে যে এই অবস্থা, সেটা শুধু তোমার জন্য? আঙ্কেল প্লিজ। কিসের জন্য প্লিজ বলছো? কিসের জন্য? আমার মেয়েটা না এতটুকু লড়াই করার চেষ্টা করছে, অবচেতন ওর বাঁচার ইচ্ছেটুকু চলে গেছে। ওই অবচেতনে ও জানে ও যদি আবার সুস্থ হয়ে ফিরে আসে না, তোমার অবিশ্বাসের মুখে ওকে পড়তে হবে। ঠকিয়েছো তুমি নীল, আমার মেয়েকে তুমি একটা বড় ঠকান ঠকিয়েছো। মেঘের যন্ত্রণা বোঝো, তাকে বোঝো বলে কোন রকমে তার জীবনে তুমি এসে ঢুকলে, তারপর ঢুকে সমস্তটা ছাড়খাড় করে দিলে, নষ্ট করে দিলে, শেষ করে দিলে একেবারে। নীল বাবা, তোমাকে আমি অনুরোধ করছি, তুমি এখন এই মুহূর্তে এখানে থেকো না, প্লিজ এখান থেকে যাও। এইরকম চিৎকার করে যদি মানুষটা শরীর খারাপ হয়, তখন আমি কি করবো বলো? আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি এখন এখান থেকে যাও। নীল, আমরা চলো অন্য কোথাও কি বসে। কিন্তু মেঘকে যদি এখান থেকে বের করে নিয়ে চলে যায়, আমি কোথাও যাব না, কোথাও যাব না। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সামনে থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। চল দাদা ভাই। আর একটা কথা বলে রাখি, সেদিন রিসোর্টে যা যা হয়েছে সেটা একটা বড় কনস্পিরেসি, সেটা আমি জানি। এর শেকড় আমি খুঁজে বার করব, তার জন্য যত দূর যেতে হয় আমি কিন্তু যাব। আর সব শেষে যদি আমি দেখি যে অপরাধী সে খুব আমার কাছের লোক, তাকেও আমি কিন্তু ছাড়ব না। সৌরনীল, তুমি কিন্তু তৈরি থেকো। দাদা ভাই আয়।
মিনি, কাঁদিস না এইভাবে। কেন কাঁদছিস? কিচ্ছু হবে না মেঘে। দেখ, আমি বলছি মেঘ ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। কাকিমণি, কেন কেন বলো তো? মেঘ ওদের দাদা ভাইয়ের বউ ওইরকম ভাবে সুইসাইড। চুপ চুপ কর, এত জোরে বলিস না। ঠাম্মি ওখানে ঘুমিয়ে আছে। ঠাম্মি যদি জানতে পারে না, শুনতে পারে না, তাহলে আরেক কেলেঙ্কারি হবে। না না, মাকে এইসব কথা জানানো চলবে না। মা এই খবরটা নিতে পারবে না, শুধু শুধু টেনশন করবে, তখন শরীরটা আরো খারাপ হয়ে যাবে। কি হলো? চলো চলো, এবার তো আমাদের যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। কার্তিক এসছে? না, আসবে এক্ষুনি। ওর সাইকেলে কি একটা প্রবলেম হয়েছে, তাই একটু দেরি হচ্ছে। যে দিন আমাদের তাড়াহুড়ো থাকবে সেই দিন একটা কিছু না কিছু বাধা ওর হতেই হবে। বৌদি, আমি বলছিলাম আমিও যাই তোমাদের সঙ্গে। আমার না সত্যি কথা বলতে কিরকম একটা লাগছে, খুব টেনশন হচ্ছে, বিশ্বাস করো, খুব টেনশন হচ্ছে। এই খবরটা শুনে আমি বাড়িতে বসে থাকবো কি করে বলো তো? হ্যাঁ দিদিভাই, আমি বলছি কি, দেখো আমিও তো তৈরি হয়ে নিয়েছি। ও শুধু একটু চেঞ্জ করবে, আমরাও বরং যাই তোমার সঙ্গে। আমরা সবাই মিলে বেরিয়ে গেলে মাকে কি বলে সামলাবে বলো তো? না না, একেবারেই সবার যাবার দরকার নেই। আর তাছাড়া সবাই মিলে হাসপাতালে যাওয়াটাও তো ঠিক নয়। আর শোনো, মা কিছু জিজ্ঞাসা করলে কি বলবে ঠিক করে নিও। এক একজন এক এক রকম কথা বলো না যেন, মা কিন্তু ঠিক ধরে ফেলবে তাহলে। না না, ও আমরা ঠিক বলে দেবো যে হসপিটালে কোনো একটা এমার্জেন্সি ঘটনা ঘটেছে, তাই তোমাদের যেতে হয়েছে। আর ভাস্কর, গুছিয়ে বলবে কিন্তু, যা বলবে গুছিয়ে বলবে। মা কিন্তু আমাদের সকলের থেকে বেশি বুদ্ধি হবে। এটা আমি বিরাট শিক্ষা পেয়েছি। তোমাদের কাউকে আমি কোনোদিন বলিনি, কিন্তু মেঘেদের বাড়ি থেকে ফেরার পর মা আমাকে একখানা কথা বলেছিলেন। আমরা তো তখন ময়ূরীর সঙ্গে বিয়ের কথা ভেবে এগোচ্ছিলাম। মা কিন্তু তখন আমায় বলেছিলেন, ওই ছোট মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ওকে কিন্তু নীলের সঙ্গে খুব মানাবে। যাকে শোনো না, তুমি একটু কার্তিককে ফোন করো না, জিজ্ঞেস করো না কত দূর, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসছে আসছে। ঠিক আছে, চলো তাহলে বাইরে গিয়ে দাঁড়াই, কথা বলবো, মার ঘুম ভেঙে যাবে। সেই ভালো, চলো। দাঁড়াও, এই কার্তিক ফোন করছে। না। হ্যালো, তুমি এসে গেছো? হ্যাঁ ঠিক আছে, আমরা বেরোচ্ছি। হ্যাঁ। কোথায় যাচ্ছিস রে তোরা? বাবা, এত ভোরে সবাই এখানে? বড় বৌমা, কোথায় বেরোচ্ছ তোমরা? কারো কি বিপদ আপদ হয়েছে নাকি? তো তোমার কি অবস্থা বলো তো, কি ব্যাপার? কটা বাজে জানো? ভোরবেলা উঠে এসছো এখানে কেন? আমি তো সেই কথাটাই বলছি। সবাই মিলে তোমরা এখানে এত ভোরে কোথায় কোথায় যাচ্ছ তোমরা? মা, আমরা কি এরকম ভোরে কখনো বেরোইনি? আশ্চর্য, হসপিটালে এমার্জেন্সি হলে বেরোইনি কখনো। না, বেরোসনি তা তো নয়, আমি জানি তো তোরা বেরিয়েছিস, কিন্তু এই এত ভোরবেলা সবাই মিলে এই থমথমে পরিবেশ, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। বড় বৌমা, কি হয়েছে আমাকে বলবে? তোমরা আমার থেকে লুকোবার কেন চেষ্টা করছো? আমাকে কেন মিথ্যা কথা বলছো? না দেখো, তোমরা হসপিটালে গেছো এমার্জেন্সিতে, কাকপক্ষী তো টের পাইনি, কিন্তু গিন্দিদি ভাই, মিন্দিদি ভাই, কি হয়েছে রে? তোরা ভাবে কাঁদছিস কেন? দেখো, তোমরা এটা কিন্তু ভালো করেই বুঝতে পারছো, তোমরা আমার কাছ থেকে যেটা লুকোবার চেষ্টা করছো তা কিন্তু লুকোতে পারছো না। আমাকে বলো, কার কি হয়েছে? কি ব্যাপার? তোমরা সবাই এখানে, দাদু ভাইরা এখানে নেই কেন?
তারা কোথায়? বলছো না কেন? বলো কোথায়? দাদাভাই, তুই এত টেনশন করিস না। একটু পরে জেঠুমনি আর জেঠিমনি চলে আসবে, ওরা এলে সব জানতে পেরে যাবে। আচ্ছা লাল, বল। মেঘ কেন বাঁচতে চায় না বলতো? তো শুনি না একটু আগে আঙ্কেল বলছিল যে ওর নাকি আর বাঁচার ইচ্ছেটাই নেই। আচ্ছা, আমি কি ওর জীবনকে এতটা ঘেন্নায় ভরিয়ে দিয়েছি যে ওর জীবনের প্রতি, ওর জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে গেছে? দাদাভাই, এই সব কিছুর জন্য নিজেকে এইভাবে দায়ী কেন ভাবছিস বলতো তুই? হ্যাঁ, আমি জানি তুই মেঘের সঙ্গে অনেক অন্যায় করেছিস এবং এতে কোনো সন্দেহও নেই, কিন্তু আমার কি মনে হয় বলতো, তুই এরকমই, মানে এটাই তোর ক্যারেক্টার। কিন্তু এই তোর ক্যারেক্টারের মধ্যে সব থেকে বড় আসল সত্যিটা হচ্ছে তুই মেঘকে খুব ভালোবাসিস। She is my wife, লাল। She is my wife. আমি ওর সম্মান রাখতে পারিনি, আমি ওকে সম্মান করিও নি, কিন্তু দেখ, ও আমার সম্মান রাখতে সেদিনকে থানায় ছুটে গেছিল। ওই থানায় সকলের সামনে বলেছিল হি ইজ মাই হাজবেন্ড। অ্যাডাল্ট্রির চার্জ যদি কেউ আনতে পারে সেটা শুধুমাত্র ও, আর কেউ না। আর আমি কি করলাম? আমি তো সেদিনকে ওর সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারলাম না, ওই মিডিয়ার লোকগুলোর সামনে ওদেরকে বলতে পারলাম না যে লিভ আস অ্যালোন, শি ইজ মাই ওয়াইফ। কিন্তু পারল, আমি পারলাম। আমি মেঘকে আরো অসম্মানের দিকে ঠেলে দিলাম। আচ্ছা, মেঘ যখন এই ওষুধগুলো খাচ্ছিল না, তখন কি আমার কথা মনে করেছিল একবার? ওষুধগুলো খেয়ে তারপর যখন এরভাবে কাটলো হাতটা, তখন কি আমার কথা ভাবছিল? আমি ওকে যে যে যন্ত্রণাগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই ভেবেছে। আমার কথাগুলোই ওকে বাধ্য করেছিল, তাই না রে লাল? ডক্টর,